Hello friends, hello viewers, hello students, welcome back to my channel. Today I have come with a new chapter of Echoes, ISC Stories, a collection of. Today we will read Fritz by Satyajit Ray. As we all know, Satyajit Ray is a famous Bengali writer, educator. He was also a director. So this story is written by Satyajit Ray. The story Feast is a narrative about two characters. There is a theme of friendship between two characters. One is Shankar, the narrator of the story, and another is Jayanto, the protagonist of the story. And in this story, there is some kind of supernatural elements, and which makes the story more interesting. And there is some kind of suspense, there is some kind of mystery, and the story revolves around that mystery. And it also presents the theme of friendship between the two friends. They were childhood friends, and after many years they are meeting each other. মানে অনেক বছর পরে, মানে এই জয়ন্ত অ্যান্ড শঙ্কর ওরা অনেক বছর পরে একজনের সঙ্গে দেখা হচ্ছে, অ্যান্ড ওরা একটা ট্রিপ প্ল্যানিং করেছে। সেখানে ওরা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, একটা প্যারানর্মাল ইনসিডেন্ট ওরা ফেস করে। তো সেই নিয়ে আমাদের এই স্টোরিটা। তো সো রিডার্স, নাও উই উইল রিড দ্য স্টোরি। ওকে, লেট আস রিড। উই উইল স্টার্টিং। Fritz Satyajit Ray. After having stared at Jayanto for a whole minute, I could not help asking him, "Are you well? You seem to be in low spirits today." কিছুক্ষণ জয়ন্তর দিকে তাকিয়ে থাকার পর আমি জয়ন্তকে জিজ্ঞাসা করলাম, আই মিনস হিয়ার দ্য ন্যারেটর শঙ্কর। তো শঙ্কর জয়ন্তকে জিজ্ঞাসা করছে, ওর ফ্রেন্ডকে, আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো? ইউ সিম টু বি ইন লো স্পিরিটস টুডে, তোমাকে আজকে ভীষণ লো দেখাচ্ছে। লো স্পিরিটস মানে তোমাকে ভীষণ লো দেখাচ্ছে, মানে মনে হচ্ছে কিছু একটা তোমার প্রবলেম হচ্ছে, তো সেটা আমাকে বলতে পারো, ওর ফ্রেন্ডকে বলছে। Jayanto quickly lost his slightly preoccupied air, gave me a boyish smile and said, "No, on the contrary, I am feeling a lot better. This place is truly wonderful." জয়ন্ত তাড়াতাড়ি করে, মানে ও যে মানে একটু লস্ট ছিল ওর মাইন্ডটা, সেটা তাড়াতাড়ি করে ওর নিজেকে নিজে ঠিক করে নিল, আগের মতো আবার হয়ে গেল। হয়ে ও একটা বয়স স্মাইল, মানে সে একটা মধ্যে স্মাইলের মধ্যে ইনোসেন্স থাকে। একটা বয় যে একটা বাচ্চা ছেলে, তার মধ্যে একটা ইনোসেন্স থাকে স্মাইলটার মধ্যে। তো ঠিক সেরকম একটা স্মাইল দিয়েও বলল যে না, এর ঠিক অপোজিট, কন্ট্রারি মিনস অপোজিট, এটা ঠিক অপোজিটটা, যে আমার ভীষণ ভালো লাগছে, আই এম ফিলিং আ লট বেটার, আমি ভীষণ ভালো ফিল করছি। আর এই প্লেসটা সত্যি ওয়ান্ডারফুল একটা প্লেস, খুব সুন্দর একটা জায়গা। এখানে কি কোন প্লেস সেটা আমরা পরে জানতে পারবো। ইউ হ্যাভ বিন হিয়ার বিফোর, ডিডেন্ট ইউ নো হাউ গুড ইট ওয়াজ? তুমি তো এখানে আগেও এসছো, তুমি কি জানো না জায়গাটা কত সুন্দর? মানে এটা কে বলছে? ডাইরেক্টর বলছে জয়ন্তকে, তুমি তো এখানে আগেও এসেছো, তুমি তো জানো জায়গাটা কত সুন্দর। I had nearly forgotten, জয়ন্ত sighed. Now some of my memories are coming back slowly. তখন জয়ন্ত sighed means দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল যে আমি প্রায় ভুলেই গেছিলাম, কিন্তু আস্তে আস্তে আমার কিছু মেমোরিজ, কিছু আগের স্মৃতি আস্তে আস্তে ফিরে আসছে। দ্য বাংলো সার্টেনলি অ্যাপিয়ার্স আনচেঞ্জড, কিন্তু এই বাংলোটা মানে কোনো চেঞ্জই হয়নি, এটা আনচেঞ্জড রয়ে গেছে, মানে এটা আগে যেমন ছিল ঠিক এখনও সেই রকমই আছে। I can even recognize some of the old furniture such as these cane chairs and tables. যে আমি এখনো কিছু এখানকার কিছু ফার্নিচার, সেগুলো আমি এখনো রেকগনাইজ, মানে এখনো চিনতে পারি। সেগুলো হচ্ছে কেন চেয়ার্স। কেন মানে বেত এক প্রকার জিনিস হয়, বেত, ওই কেন দিয়ে চেয়ার টেবিল আগেকার দিনে বানানো হতো। আগেকার দিনে কেন এখনো হয়, দেখতে ভীষণ সুন্দর হয় জিনিসটা। এই কেন চেয়ার্স অ্যান্ড টেবিলস এখানে রয়েছে, এগুলো অনেক পুরনো ফার্নিচার, সেগুলো আগেও ছিল আর এখনো আছে। মানে ও অনেক আগেই জয়ন্ত ওই বাংলাতে থেকে গেছে, বিকজ সেই জন্য ওই বাংলাটাও ভালো করে চেনে। এমনকি সেখানকার ফার্নিচারগুলো ও মানে মনে হচ্ছে ওগুলো আনচেঞ্জ, মানে ওগুলো কোনো পরিবর্তন হয়নি, যেমন আগে ছিল এখনো ঠিক তেমনই আছে। দ্য বিয়ারার কেম ইন উইথ টি অ্যান্ড বিস্কিটস অন আ ট্রে আই পোর্ড। তখন বিয়ারার মানে যে একটা ছেলে, সে কি নিয়ে আসলো, চা এবং বিস্কিট নিয়ে আসলো ট্রেতে করে, সেটা আমি ঢাললাম। When did you come here last? তুমি এখানে লাস্ট কবে এসছো? 31 years ago, I was 6 then. 31 বছর আগে, 31 years, 31 বছর আগে আমি এখানে এসেছি, তখন আমার বয়স ছিল 6। তাহলে নাও জয়ন্ত ইজ 37 years old.
উই আর সিটিং ইন দ্য গার্ডেন অফ দ্য সার্কিট হাউস ইন বুন্দি। আমরা বুন্দির সেই সার্কিট হাউসের বাগানে বসেছিলাম। উই হ্যাড অ্যারাইভড অনলি দ্যাট মর্নিং। জয়ন্ত অ্যান্ড আই ওয়ার ওল্ড ফ্রেন্ডস। আমরা সেই দিন সকালেই ওখানে এসে পৌঁছেছি। জয়ন্ত এবং আমি, আই মিনস দ্য ন্যারেটর শঙ্কর, আমরা পুরনো বন্ধু। উই হ্যাড গন টু দ্য সেম স্কুল অ্যান্ড কলেজ। আমরা একই স্কুলে এবং একই কলেজে পড়াশোনা করেছি। হি নাও ওয়ার্কড ইন দ্য এডিটোরিয়াল ডিভিশন অফ আ নিউজ পেপার অ্যান্ড আই টট ইন আ স্কুল। সে এখন একটা এডিটোরিয়াল ডিভিশন হচ্ছে নিউজ পেপারের, যে এখানে রাইটিং রিলেটেড ব্যাপারগুলো থাকে, এডিট করা হয়, সেই ডিভিশনে কাজ করে। এবং আমি একজন স্কুল টিচার, আমি স্কুলে পড়াই। আমি মানে ন্যারেটার, মানে শঙ্কর, শঙ্কর একজন একটা স্কুলে পড়ায়, অ্যান্ড জয়ন্ত হচ্ছে একটা নিউজ পেপারের এডিটোরিয়াল ডিভিশনে কাজ করে। অলদো উই হ্যাড ডিফারেন্ট কাইন্ড অফ জবস। আমাদের জবটা পুরোপুরি আলাদা। ইট হ্যাড নট মেড এনি ডিফারেন্স টু আওয়ার ফ্রেন্ডশিপ। মানে যদিও আমাদের জবটা পুরোপুরি আলাদা, তবু আমাদের ফ্রেন্ডশিপে এর কোনো মানে পরিবর্তন আসেনি। মানে আমাদের জবটা হতে পারে যে ও একটা সেক্টরে কাজ করে, পুরো একটা আলাদা ব্যাপার, যেটা নিউজ পেপার, সেখানে শঙ্কর করছে স্কুল টিচারই, সেখানে ব্যাপারটা পুরোপুরি আলাদা। কিন্তু ও বলছে যে আমাদের ফ্রেন্ডশিপে কোনো মানে সেটার প্রভাব কিছু পড়েনি, সেটা কোনো ইম্প্যাক্ট আমাদের ফ্রেন্ডশিপে পড়েনি। উই হ্যাড বিন প্ল্যানিং আ ট্রিপ টু রাজস্থান ফর কোয়াইট সাম টাইম। আমরা অনেক সময় ধরেই রাজস্থানের একটা ট্রিপ প্ল্যানিং করছিলাম। দ্য মেইন ডিফিকাল্টি লে ইন বোথ অফ আস বিং এবল টু গেট অ্যাওয়ে টুগেদার। সব থেকে বড় প্রবলেম এখানে হচ্ছিল এটাই যে আমাদের একসঙ্গে টাইমটা বের হচ্ছিল না। মানে দুজনের কাজে ব্যস্ত, যে যার এতে কর্মসূত্রে দুজনের একসঙ্গে টাইমটা মেনটেন করা হচ্ছিল না। দ্যাট হ্যাড অ্যাট লাস্ট বিন মেড পসিবল। শেষ পর্যন্ত এটা আমাদের টাইমটা একটা বার করা পসিবল হয়েছে, এবং আমরা মানে ওরা ট্রিপে এসছে রাজস্থানে। মোস্ট পিপল গো টু জয়পুর, উদয়পুর আর চিত্তোর when they go to রাজস্থান। মানে বেশিরভাগ লোক রাজস্থানে এসে কোথায় যায়? জয়পুর যায়, উদয়পুর যায়, চিত্তোর যায়। বাট জয়ন্ত কেপ্ট টকিং অ্যাবাউট গোয়িং টু বুন্দি। জয়ন্ত সবসময় আমাকে বুন্দিতে আসার কথা বলতো। মানে ওর বুন্দিতে আসার, বুন্দি হচ্ছে রাজস্থানের একটা হোম টাউন বলতে পারো, যেরকম জয়পুর উদয়পুর সেরকমই। তো ওর ইচ্ছে ছিল বুন্দিতে আসার। আই হ্যাড নো অবজেকশন ফর হ্যাভিং রিড ট্যাগোরস পোয়েম দ্য ফোর্ট অফ বুন্দি। আমার কোনো অবজেকশন ছিল না বুন্দিতে আসা নিয়ে। আর আমি এর আগেই ট্যাগোরের একটা পোয়েম, ট্যাগোর মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার একটা কবিতা পড়েছিলাম, দ্য ফোর্ট অফ বুন্দি। সেটা পড়ে মানে কিছু কিছু ব্যাপারটা জানতাম তার সম্বন্ধে। তো আমারও কোনো অবজেকশন হয়নি যে ঠিক আছে আমরা বুন্দিতেই আসি। I was certainly familiar with the name of the place and felt a pleasurable excitement at the prospect of actually seeing the fort. আমি মানে আগে থেকে ব্যাপারটা সম্বন্ধে, মানে এই জায়গাটা সম্বন্ধে কিছুটা পরিচিত ছিলাম, ওই যেহেতু উনি একটা কবিতা পড়েছিলেন সেই জন্য। এবং আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে মানে আমি এখানকার যে ফোর্টটা আছে বুন্দি, সেটা দেখার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম। নট মেনি পিপল কেম টু বুন্দি। খুব একটা লোক বুন্দিতে আসে না। সবাই মানে ম্যাক্সিমাম লোকই জয়পুর, উদয়পুর, চিত্তোর ওখানেই যায়। তো বেশি মানে খুব একটা লোক বুন্দিতে আসে না। বাট দ্যাট ডিড নট মিন দ্যাট দেয়ার ওয়াজ নট মাচ টু সি দেয়ার। কিন্তু এর মানে এই নয় যে ওখানে দেখার সেরকম কিছু নেই। মানে ওখানে দেখার অনেক কিছু আছে। ইট কুড বি দ্যাট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ আ historian, Udaipur, Jodhpur and Chittor had a lot more to offer, but simply as a beautiful place, Bundi was perfect. মানে এটা যদি একটা হিস্টোরিয়ান এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয়, তাহলে উদয়পুর, যোধপুর, চিত্তোর এখানে অনেক কিছু আছে, তাদের কাছে তাদের দেখার জন্য অনেক কিছু আছে অ্যাজ আ হিস্টোরিয়ান প্লেস। কিন্তু যদি কেউ মানে সৌন্দর্য দেখতে চায়, সিম্পলি বুন্দি হচ্ছে একটা খুব সুন্দর জায়গা। কেউ যদি মানে কোনো প্লেসের সৌন্দর্য দেখতে আসে, তার জন্য আর কি বুন্দি হচ্ছে একটা পারফেক্ট জায়গা। মানে কেউ যদি ওখানকার সিনারিটা মানে উপভোগ এনজয় করতে চায়। However, Jayanto's insistence on Bundi did puzzle me somewhat. কিন্তু তাও জয়ন্ত এত মানে ইচ্ছা ছিল যে বুন্দিতে আসা, সেটা আমাকে মাঝে পাজল করতো। যে আমি ভাবতাম যে ও বুন্দিতে কেন এত বেশি করে বুন্দিতেই আসতে চায়। I learned the reason on the train when we were coming down. সে কারণটা আমি জানতে পেরেছিলাম ট্রেনে আসতে আসতে, যখন আমরা ট্রেন থেকে নামছিলাম। জয়ন্ত's father, অনিমেষ দাশগুপ্তা, had worked in the archaeological department. জয়ন্তর বাবা ছিলেন অনিমেষ দাশগুপ্তা। তিনি ওই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, মানে আর্কিওলজিক্যাল মানে যারা তোমার ওই কী বলবো, ওই মাটি খুঁড়ে, হিস্টোরিয়ানের একটা হিস্ট্রির একটা কাজ বলতে পারো। মাটি খুঁড়ে মানে অনেক পুরনো কোনো জিনিস সেগুলো বার করে সমস্ত মানে ওরা ডিসকভারিজগুলো করে, ওগুলো নিয়ে কিছু ওয়ার্ক করে সেরকম। তো উনি এরকম আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে তিনি কাজ করতেন। His work sometimes took him to historical places and Jayanto had as a child come to Bundi. তার
কাজের সূত্রে তাকে মাঝে মাঝে এরকম হিস্টোরিক্যাল প্লেস, এরকম ঐতিহাসিক অনেক জায়গায় থাকতে হতো। তো জয়ন্ত ছোটবেলায় বুন্দিতে এসেছিল, মানে বাবার জবের জন্য ওদেরকে বুন্দিতে আসতে হয়েছিল। He had always wanted to return after growing up just to see how much the modern Bundi compared to the image he had in his mind. তো ও সবসময় চাইতো যে বুন্দিতে রিটার্ন করে আসবে আর কি, বড় হওয়ার পর, আফটার গ্রোয়িং আপ, বড় হওয়ার পর, কারণ ও দেখতে চাইতো যে এখনকার যে মডার্ন বুন্দি সেটা মানে তুলনা করতে চাইছে যে ও যে বুন্দিটাকে আগে দেখে এসেছিল তার সাথে এখনকার মডার্ন বুন্দির কীরকম তফাৎ। মানে ওর মনে একটা বুন্দির একটা পুরো পারফেক্ট পিকচার গাঁথা ছিল। ও দেখতে চাইতো যে ওটার সাথে এখনকার কি ডিফারেন্সটা আছে, মানে এখন ওখানে কত কি চেঞ্জ হয়েছে। দ্য সার্কিট হাউস ওয়াজ রিয়েলি রাদার স্প্লেন্ডিড। ওরা ছিল একটা জায়গায়, সেটা হচ্ছে সার্কিট হাউস, সেটা সত্যি ভীষণ চমৎকার ছিল। বিল্ট ডিউরিং দ্য টাইম অফ দ্য ব্রিটিশ, ইট মাস্ট হ্যাভ বিন অ্যাটলিস্ট 100 ইয়ার্স ওল্ড। এটা ব্রিটিশদের টাইমে তৈরি করা হয়েছিল এবং এটা মোটামুটি 100 ইয়ার্স ওল্ড ছিল, 100 বছর পুরনো ছিল মোটামুটি। ইট ওয়াজ আ সিঙ্গেল স্টোরিড বিল্ডিং উইথ আ স্লোপিং টাইলড রুফ। এটা ছিল একতলা একটা বিল্ডিং যার স্লোপিং টাইলড রুফ, মানে ওর ছাদে ছিল এরকম স্লোপ, টালি দেওয়া ছাদ ছিল। দ্য রুমস হ্যাড হাই সিলিংস অ্যান্ড দ্য স্কাইলাইটস হ্যাড লং ড্যাংলিং রোপস হুইচ কুড বি পুলড টু ওপেন অ্যান্ড শাট দেম। মানে রুমসগুলোর সিলিংস, মানে ছাদগুলো ছিল অনেক উঁচুতে, মানে আগেকার দিনে পুরোনো বাড়িতে দেখে এরকম দেখা যায় যে মানে উঁচু উঁচু ছাদ হয়, সেরকম অনেক উঁচু উঁচু ছাদ ছিল রুমগুলোর। আর সেখান থেকে স্কাইলাইটস ঝুলতো, লম্বা লম্বা ড্যাঙ্গিং রোপস, মানে এরকম রোপস, এরকম কি বলবো, এরকম দড়ি থাকতো, দড়িতে এরকম স্লোপিং এরকম স্কাইলাইটস, মানে ঝাড়বাতি টাইপের এরকম থাকতো, এরকম ওগুলো ওই ছাদ থেকে ওইগুলো ঝুলতো। হুইচ কুড বি পুলড টু ওপেন অ্যান্ড শাট দেম, সেটা এরকম এরকম টেনে, ওই দড়িটা টেনে ওগুলোকে ওপেন অ্যান্ড শাট করা যেত। দ্য বারান্দা ফেসড দ্য ইস্ট, অ্যান্ড ওখানে একটা বারান্দা ছিল, ওটা মুখটা ছিল ইস্টের দিকে। রাইট অপোজিট ইট ওয়াজ আ হিউজ গার্ডেন উইথ আ লার্জ নাম্বার অফ রোজেস ইন ফুল ব্লুম। ঠিক এর অপোজিটে ছিল একটা বড় বাগান, সেখানে প্রচুর গোলাপ ফুল ফুটতো, খুব সুন্দর সুন্দর গোলাপ ওখানে ফুটতো। Behind these were a lot of trees which obviously housed a vast section of local birds. তার ঠিক পেছনে ছিল অনেক গাছপালা ছিল, সেখানে মানে অবশ্যই সেখানে মানে প্রচুর পাখিরা থাকতো, মানে ওখানে এত গাছ মানে সেখানে পাখিরা থাকবেই, তো প্রচুর পাখি ওখানে থাকতো। প্যারটস কুড বি সিন এভরিওয়্যার, মানে ওখানে সমস্ত জায়গায়, মানে সমস্ত গাছে প্যারটস টিয়া পাখিদের দেখা যেত। অ্যান্ড পিকক্স কুড বি হিয়ার, এবং পিককদের সাউন্ড শোনা যেত, মানে পিকক, ওখানে পিককও ছিল, এমনিতে রাজস্থানে পিকক বেশিই আছে, তো ওখানে পিককদের সাউন্ড শোনা যেত ওখান থেকে। বাট ওনলি আউটসাইড দ্য কম্পাউন্ড, কিন্তু কম্পাউন্ডের বাইরে পিককের আওয়াজটা আসতো কম্পাউন্ডের বাইরে থেকে, মানে কম্পাউন্ড মানে ওদের যে সার্কিট হাউসটা ওর বাইরে থেকে, ওর ভেতরে না। উই হ্যাড অলরেডি বিন অন আ সাইট সিইং ট্যুর অফ দ্য টাউন, মানে আমরা অলরেডি একটা শহরের একটা সাইট সিইং করে নিয়েছিলাম। দ্য ফেমাস ফোর্ট অফ বুন্দি ওয়াজ প্লেসড আমিডস দ্য হিলস। সেই বুন্দির যে ফেমাস মানে ফোর্ট ছিল, ওখানকার যে ফেমাস ফোর্ট সেটা ছিল হিলস, মানে পাহাড়ের ঠিক মাঝখানে ছিল। উই হ্যাড সিন ইট ফ্রম আ ডিস্ট্যান্স দ্যাট ডে বাট ডিসাইডেড টু গো ব্যাক টু টেক আ ক্লোজার লুক। আমরা অনেক দূর থেকে সেদিনকে, মানে সাইট সিইং করার সময় অনেক দূর থেকে ওরা আর কি ফোর্টটাকে দেখেছিল, কিন্তু ওদের ইচ্ছা ছিল যে ওরা সামনে থেকে গিয়ে ফোর্টটাকে অবজার্ভ করবে। দ্য অনলি রিমাইন্ডার্স অফ মডার্ন টাইমস ওয়ার দ্য ইলেকট্রিক পোলস, মানে ওখানে একমাত্র মানে মডার্ন টাইম, মানে এখনকার যে টাইমটা মডার্ন টাইম, সেখানকার যে একমাত্র রিমাইন্ডার যে দেয় সেটা ছিল একমাত্র ইলেকট্রিক পোলস, ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিক পোলস। আদারওয়াইজ ইট সিমড অ্যাজ দো উই ওয়ার ব্যাক ইন ওল্ড রাজপুতানা। বাকি সব কিছু দেখে মনে হতো কি যে আমরা আবার সেই পুরনো রাজপুতানার সময়কে ফিরে এসেছি, মানে ওখানে কিছু চেঞ্জ হয়নি, যেমন আগে ছিল সব কিছু তেমনই রয়েছে। মানে মনে হবে ওখানে কাউকে গেলে যে আমরা হয়তো সেই রাজপুতানার টাইমটাতে ছিল সেই টাইমে আবার ফিরে এসেছি। শুধুমাত্র মডার্ন থাকার মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ইলেকট্রিক পোলস, just for electricity. The streets were cobbled, the houses had balconies jutting out from the first door. প্রচুর স্ট্রিট ছিল ওখানে, মানে একটা দিকে রাস্তা, অলিগলি এরকম রাস্তা ছিল। অ্যান্ড হাউসেস, প্রতিটা বাড়ির ব্যালকনিস ছিল ফার্স্ট ফ্লোর, আউট ফ্রম দ্য ফার্স্ট ফ্লোর, মানে একতলার উপরে একটা, সব মোটামুটি সব বাড়িতেই ব্যালকনি ছিল। The carvings done on these and the wooden doors bore evidence of the work of master craftsmen. মানে ওখানে ওই ব্যালকনিতে এত সুন্দর কার্ভিংস করা থাকতো, কার্ভিংস মানে হাতের কাজ, মানে ওটা ওই স্টোনের ওপরে যে ওটাকে মানে খোদাই করে কিছু কাজ করা হয় সেটাকে কার্ভিংস বলে। এবং উডেন ডোরস, মানে বাড়ির যে দরজাগুলো ছিল সেগুলো ছিল উডেন, একদম পারফেক্ট উডেন কাঠের, তার উপরে খুব সুন্দর মাস্টার ক্রাফটসম্যানদের কাজ করা থাকতো, মানে যে যারা কাজগুলো করেছে তারা সত্যি মানে অসাধারণ আর কি
ক্রাফটসম্যান ওনাদেরকে বলা যায়, মানে ওনাদের হাতের কাজ সত্যিই খুব সুন্দর। ইট ওয়াজ ডিফিকাল্ট টু বিলিভ উই আর লিভিং ইন দ্য এজ অফ মেশিনস, মানে ওখানে গেলে পরে কেউ হয়তো কারোর পক্ষে মানে বিলিভ করা ডিফিকাল্ট হবে যে আমরা মেশিনের এজে থাকি, মেশিনের টাইমে আমরা আছি। মানে ওখানে দেখলে মনেই হবে না যে আমাদের মানে আমরা এতটা মডার্ন এজে চলে এসেছি, মনে হবে সেই পুরোনো দিনে আমরা আবার ফিরে গেছি, যেখানে রাজপুতানারা যখন ওখানে রাজত্ব করতে তখন যেরকম টাইপের ওখানকার একটা ব্যাপার স্যাপার ছিল, ওখানকার যে ট্র্যাডিশন ছিল, ঠিক সেই রকম এখনো সব কিছু রয়ে গেছে। I noticed Jayanto had turned rather quiet after arriving in Bundi. তো আমি জয়ন্তকে নোটিস করেছিলাম যে মানে বুন্দিতে আসার পর ও একটু মানে কোয়াইট, চুপচাপ থাকে। পারহ্যাপস সাম অফ হিজ মেমোরিজ হ্যাড রিটার্ন, হয়তো তার কিছু মেমোরিজ ফিরে আসছিল, যেহেতু ছোটোবেলায় এখানে থেকে গেছে সেহেতু কিছু মানে আগেকার পুরনো কথা মনে পড়ছিল। It is easy enough to feel a little depressed when visiting a place one may have seen as a child. মানে এটা একজনের পক্ষে মানে যে মানে একটা জায়গায় যে ছোটোবেলায় এসছে, সেখানে থেকেছে, সেই জায়গাটা যখন কেউ অনেক বছর পর আসে তখন তার কাছে সত্যি হয়তো একটু সে একটু ডিপ্রেস ফিল করে, কারণ অনেক পুরনো স্মৃতি তার কাছে মনে পড়ে যায়, যেগুলো সে অনেক আগে মানে তার হয়তো কিছু সুইট মেমোরিজ ছিল, সেগুলো মনে পড়ে যায়, সে টাইমগুলোকে সে মিস করে। তো হতেই পারে যে সেই জন্য হয়তো কিছুটা ডিপ্রেসড ছিল জয়ন্ত। Besides, জয়ন্ত was certainly more emotional than most people. এমনিতে জয়ন্ত একটু বেশি ইমোশনাল ছিল, মানে ও একটু মানে মানুষ হিসাবে একটু ইমোশনাল টাইপের ছিল। সবাই তো সমান হয় না, কেউ প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয়, কেউ ইমোশনাল মাইন্ডেড হয়, তো একটু ইমোশনাল মাইন্ডেডই ছিল। এভরিওয়ান নিউ দ্যাট, সবাই জানতো এটা যে ও একটু ইমোশনাল টাইপের। হি পুট হিজ ক্যাপ ডাউন অন দ্য টেবিল অ্যান্ড সেড, "You know, Shankar, it is really quite strange. The first time I came here, I used to sit cross-legged on these chairs." তখন ও নিজের নিজের কাপটা টেবিলে নামিয়ে রাখতো, ওরা তখন চা খাচ্ছিল, চা খেতে খেতে নিজের কাপটা টেবিলে রেখে বললো যে, "তুমি জানো শঙ্কর, এটা ভীষণ অদ্ভুত একটা ব্যাপার যে আমি যখন ফার্স্ট টাইম এখানে এসেছিলাম তখন আমি এই চেয়ারে এরকম ক্রস লেগড একটা পায়ের পর পা তুলে বসছিলাম। ইট সিমড অ্যাজ দো আই ওয়াজ সিটিং অন আ থ্রোন। তখন আমার মনে হতো যে আমি কোনো থ্রোন মানে সিংহাসনে বসে আছি। নাও দ্য চেয়ার সিম বোথ স্মল ইন সাইজ অ্যান্ড ভেরি অর্ডিনারি। কিন্তু এখন এই চেয়ারগুলো আমার কাছে মনে হয় যে কত ছোট, সাইজটা কত ছোট এবং খুব সাধারণ একটা চেয়ার। দ্য ড্রয়িং রুম হিয়ার ইউজ টু সিম অ্যাবসলিউটলি এনর্মাস। এই ড্রয়িং রুমটা আমার কাছে মনে হতো যে বিশাল একটা বড় রুম। ইফ আই হ্যাডন্ট রিটার্ন, দোজ মেমোরিজ উড হ্যাভ রিমেন স্টাক ইন মাই মাইন্ড ফর এভার। যদি আমি এখানে রিটার্ন না করতাম, যদি আমি এখানে ফিরে না আসতাম, তাহলে হয়তো মেমোরিজগুলো আমার মনে চিরকাল থেকেই যেত। ওর এরকম কেন মনে হচ্ছে, দেখো যখন ও এসেছিল এখানে তখন ও ছিল কত, ছিল 6 years old। ও একটা ছোটো বাচ্চা, তার কাছে একটা স্বাভাবিক, তার কাছে একটা বড় চেয়ার, তার কাছে একটা থ্রোন মনে হতেই পারে, একটা সিংহাসন, যে কত বড় চেয়ার বাবা, কত বড় রুম, এরকম মনে হতেই পারে। কিন্তু এখন যখন ও এসছে, এখনও একটা ম্যান, একটা বড় একটা 37 years old একটা ম্যান, তো তার কাছে এই চেয়ারটা একটা অর্ডিনারি একটা চেয়ার, যেরকম সমস্ত চেয়ার হয় সেরকমই একটা চেয়ার। ও স্বাভাবিকভাবে ওখানে বসে আছে। এই রুমটা ওর কাছে অতটা সেরকম বড় মনে হচ্ছে না, একটা একটা অর্ডিনারি একটা রুম, সিম্পল একটা রুম যেমন হয়ে থাকে সেরকমই মনে হচ্ছে। তাইও বলছে যে আমার কাছে যখন ফার্স্ট টাইম আমি এসেছি তখন মনে হচ্ছিল যে এটা একটা আমি কোনো সিংহাসনে বসে আছি, কিন্তু এখন দেখো আমার মনে হচ্ছে সেরকম কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি নর্মাল একটা চেয়ারে, অর্ডিনারি একটা চেয়ারে বসে আছি। I said, "Yes, that's perfectly natural. As a child, one is small in size, so everything else seems large." দেখো এটাই বলছে যে হ্যাঁ, তখন আমি বললাম যে হ্যাঁ, এটাই ন্যাচারাল যে ছোটোবেলায় আমাদের সব কিছুই মনে হয় যে যেহেতু আমরা থাকি সাইজে ছোট, আমাদের হাইটটা কম থাকে, সেই জন্য মনে হয় কি যে সমস্ত কিছু আমাদের কাছে অনেক বড় বড় মনে হয়। One grows bigger with age, but the size of all the other things remains the same, doesn't it? যে আমরা তো বড় হয়ে যাই, আমাদের হাইট বেড়ে যায়, আমরা বড় হয়ে যাই, কিন্তু যে এই সমস্ত জিনিসগুলো সেগুলো তো আর বড় হয়, এগুলো তো একই রকম থেকে যায় না। কাজে তখন আমাদের কাছে কি মনে হয় যে যেন ওই জিনিসগুলো ছোট হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমরা বড় হয়ে যাই, তাই নয় কি? উই ওয়েন্ট ফর আ স্ট্রল ইন দ্য গার্ডেন আফটার টি। তো চা খাওয়ার পর আমরা বাগানে একটু হাঁটাহাঁটি শুরু করলাম, একটু হাঁটতে গেলাম বাগানে। জয়ন্ত সাডেনলি স্টপড ওয়াকিং অ্যান্ড সেড, "ডিওদার।" জয়ন্ত হঠাৎ করে থেমে গেল, থেমে গিয়ে বললো, "ডিওদার?" I stared at him, আমি ওদিকে তাকিয়ে থাকলাম। "A deodar tree, it ought to be here somewhere," he said and began striding towards the far end of the compound. তখন ও বললো, হঠাৎ করে বলে উঠলো যে মানে ও একটা দিওদার গাছ ছিল এখানে কোথাও একটা, এরকম বলে উঠলো, এখানে কোথাও একটা দিওদার গাছ ছিল। ও বলতে বলতে একদম বাগানের একদম শেষের দিকে একদম চলে গেল। Why did he suddenly think of a deodar tree?
তো হঠাৎ করে ও দিওদার কাছে কেন কেন ভাবতে গেল হঠাৎ করে, মানে ও হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওর দিওদার ঠিক কথা কেন মনে পড়লো? A few seconds later, I heard his voice exclaiming jubilantly, "Yes, it's here, exactly where it was before." তখন কিছু সেকেন্ডস পরে মানে ওর ভয়েসটা ভীষণ মানে জুবিল্যান্টলি, মানে ভীষণ মানে এক্সাইটেড হয়ে আর কি চিৎকার করে উঠলো যে হ্যাঁ হ্যাঁ এই তো এটা এখানেই আছে, যেটা আগে এখানে ছিল এটা ওখানেই আছে, মানে এটা আগে যেমন ছিল ঠিক এক্স্যাক্টলি সেখানেই রয়েছে গাছটা। ও ভীষণ এক্সাইটেড হয়ে কথাটা বললো। Of course, it's where it was before, I said. Would a tree go roaming about? তখন আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, যেমন এরকম একই তো থাকবে না, একটা গাছকে কখনো ঘুরতে পারে, কি ঘুরে ঘুরে অন্য জায়গায় চলে যাবে? তো হতে পারে না, ও তো এক জায়গাতেই থাকবে। Jayanto shook his head impatiently. No, that is not what I meant. All I meant was that the tree is where I thought it might be. তখন জয়ন্ত একটু অধৈর্য হয়ে বলে যে না না সেরকম কোনো ব্যাপার না, আমি সেটা বলতে চাইনি। আমি বলছি চাইছি যে সেই গাছটা আমি যেখানে ভেবেছিলাম ঠিক সেখানেই আছে, আমি সেটাই বলতে চাইছি। বাট ওয়াই ডিড ইউ সাডেনলি থিঙ্ক অফ আ ট্রি? কিন্তু তুমি হঠাৎ করে এই গাছটার কথা ভাবলে কেন? জয়ন্ত stared at the trunk of the tree, frowning. Then he shook his head slowly and said, I can't remember that now. জয়ন্ত তখন ওই গাছের ট্রাঙ্ক মানে গাছের যে মানে শুটটা ওর দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বললো যে কিছুটা মানে অস্বস্তিকর বোধ করতে লাগে। তখন ও মাথাটা নাড়িয়ে বলেছে না না ঠিক আছে, আমি এখন সেরকম কিছু মনে করতে পারছি না, আমার কিছু মনে পড়ছে না যে কেন আমি হঠাৎ করে গাছটার কথা বললাম। Something had brought me near the tree. I had done something here, a European. যে কিছু একটা আমি এই গাছের কাছে করেছিলাম, সেই জন্য আমি এখানে আবার ফিরে এসেছি। আমি এখানে কিছু একটা করেছিলাম, একটা ইউরোপিয়ান। হঠাৎ করে একটা ইউরোপিয়ান? No, I can't recall anything at all. Memory is a strange business. না আমি এখনো ঠিক করে সব কিছু মনে করতে পারছি না, কিন্তু এই মেমোরি একটা ভীষণ অদ্ভুত ব্যাপার, মানে হয়তো মানে মনে পড়ে কিছু কিছু অল্প মনে পড়ে, পুরোপুরিটা মনে পড়ে না। ঠিক ওর সাথে সেটাই হচ্ছে যে কিছু কিছু মনে পড়ছে কিন্তু পুরো ব্যাপারটা আর মনে পড়ছে না। দে হ্যাড আ গুড কুক ইন দ্য সার্কিট হাউস। ওই সার্কিট হাউস ওদের কাছে খুব একটা ভালো কুক ছিল, মানে ওদের যে রান্না করে খাওয়াতো কুকটা ভীষণ ভালো ছিল। Later in the evening, while we sat at the oval dining table having dinner, Jayanto said the cook they had in those days was called Dilaver. He had a scar on his left cheek and his eyes were always red, but he was an excellent cook. তো তখন ওরা যখন ইভিনিংয়ে যখন ওরা মানে ওদের ওভাল মানে ওখানকার ডাইনিং টেবিল ছিল ওভাল শেপের, তো ওখানে বসে ওরা ডিনার করছিল। তখন জয়ন্ত বললো ইভিনিংয়ে ওরা ডিনার করছে, মানে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে রাতের খাবারটা, বিকজ ওখানে মানে ফাঁকা ফাঁকা জায়গা হয়তো তাড়াতাড়ি খেয়ে সবাই শুয়ে পড়ে, এরকম একটা ব্যাপার। তো জয়ন্ত খেতে খেতে বললো যে আমাদের সেই সময় এখানে যে আমাদের কুকটা ছিল, যে আমাদের আর কি রান্নার লোক ছিল, তার নাম ছিল দিলাভার। ওর লেফট চিকে বাদিকের গালে একটা স্কার, একটা এরকম দাগ ছিল এবং ওর চোখগুলো সবসময় রেড থাকতো, লাল থাকতো চোখগুলো। কিন্তু ও ভীষণ চমৎকার একজন মানে রান্না করতো, রান্না সত্যি খুব ভালো ছিল। জয়ন্ত এগুলো বলছে, মেমোরিগুলো একটা একটা করে মনে পড়ছে। Jayanto's memories began returning one by one soon after dinner when we went back to the drawing room. জয়ন্তের মেমোরিজগুলো আস্তে আস্তে একটা পর একটা ফিরে আসতে লাগলো যখন আমরা খাওয়া দাওয়া সেরে ড্রয়িং রুমে গেলাম। He could recall where his father used to sit and smoke a cheroot, where his mother used to knit, and what magazines lay on the table. সে মনে করতে পারছিল যে ওর বাবা কোথায় বসতো, কোথায় বসে একটা সিগারেট স্মোক করতো, চিরট স্মোক করতো, অ্যান্ড ওর মা কী করতো, ওর মা বসে বসে নিট করতো, মানে মিন্স বুনতো, উলকাটা বুনতো, অ্যান্ড কোথায় টেবিলের পরে ম্যাগাজিনস পড়ে থাকতো। সব কিছু এগুলো আস্তে আস্তে একটা একটা করে মনে পড়ছে। And slowly in bits and pieces he recalled the whole business about his doll. এবং মানে আস্তে আস্তে মানে বিটস আর মানে এক টুকরো টুকরো করে বিটস আর পিছনে মানে অল্প অল্প করে ওর সমস্ত ব্যাপারটা মনে পড়তে লাগলো। এমনকি সেই ডলটার সম্বন্ধে মানে একটা ব্যাপার আছে এবার জানতে পারবে, একটা ডল ছিল, সেই সম্বন্ধে ওর ঘটনাগুলো আস্তে আস্তে মনে পড়তে লাগলো। ইট ওয়াজ নট দ্য ইউজুয়াল কাইন্ড অফ ডল লিটল গার্লস প্লে উইথ। এটা ঠিক বাচ্চা মেয়েরা যেরকম ডল দিয়ে খেলে না, ঠিক সেরকম কোনো ডল এটা ছিল না। One of Jayanto's uncles had brought for him from Switzerland a 12-inch long figure of an old man. জয়ন্তর একটা আঙ্কেল সুইজারল্যান্ড থেকে তার জন্য একটা 12-inch লং একটা ওল্ড ম্যানের ফিগার, মানে ডলটা ছিল একটা ওল্ড ম্যানের ফিগার নিয়ে এসেছিল, ড্রেসড ইন ট্র্যাডিশনাল সুইস স্টাইল। এবং ওনার ড্রেসটা ছিল সুইস, মানে সুইজারল্যান্ডের লোকদের সুইস বলা হয়, তো ওনারা যেরকম ড্রেস আপ করে ঠিক ডলটা ঠিক ওরকমই ড্রেস আপ করা ছিল। অ্যাপারেন্টলি ইট ওয়াজ ভেরি লাইফ লাইক, মানে এটাকে দেখতে ভীষণ মানে লাইফ লাইক, মানে ওটাকে জীবন্ত মনে হতো দেখে, মানে তাদের সত্যি ওনাদের প্রাণ আছে এরকম মনে হতো, মানে তার মধ্যে একটা লাইফ রয়েছে। ও যে একটা ডল সেরকম মনে হতো না।
Although it was not mechanized, it was possible to bend and twist its limbs. মানে এটা তো মেকানাইজড ছিল না তখন, তো এখন টাইমে কি হয়, এখনকার ডলসরা কথা বলতে পারে, ওরা হাত পা নাড়াতে পারে, ক্রল করতে পারে, অনেক কিছুই করতে পারে, কিন্তু তখনকার তো অত মেকানিজম ছিল না, না? তো তাও ওটা কোনো মেকানাইজড ডল না, তবুও ওটা ওর হাত পাগুলো এমনিতেই নাড়াতে পারতো, মানে হাত পাগুলো টুইস্ট করতে পারতো, বেন্ড করতে পারতো, যেরকম আমরা বসি হাত পা নাড়াই ঠিক সেরকম করতে পারতো। Its face had a smile on it, and on its head it wore a Swiss cap with a little yellow feather sticking out from it. ওর মুখে একটা সবসময় স্মাইল থাকতো এবং ওর মাথায় একটা সুইস ক্যাপ ছিল, যেখান থেকে একটা লিটিল ইয়েলো কালারের একটা ফিদার ওর ক্যাপটা থেকে এরকম বের করা ছিল। ইটস ক্লোজ স্পেশালি ইন দেয়ার লিটিল ডিটেলস ওয়ার পারফেক্ট। মানে অল্প ডিটেলস থেকে ওর জামা কাপড়টা ছিল একদম পারফেক্ট। বেল্ট, বাটনস, পকেটস, কলার, শক্স, মানে সমস্ত কিছু ছিল ওর ক্লোথসের মধ্যে। বেল্ট পরা ছিল, জামার বাটনস ছিল, পকেটস ছিল, কলার্স, শক্স, সমস্ত কিছু ছিল। দেয়ার আর ইভেন লিটিল বাকেলস অন দ্য শুজ, এমনকি ওর শুতে ছোটো ছোটো বাকেলসও ছিল। মানে একটা মানুষ যেরকম মানে জামা কাপড় পরে ঠিক সেরকম পারফেক্টলি ড্রেসড ছিল, মানে কোনো কিছু আর কি কম ছিল না ওটার মধ্যে। হিজ আঙ্কেল হ্যাড রিটার্ন ফ্রম ইউরোপ শর্টলি বিফোর জয়ন্ত লেফট ফর বুন্দি উইথ হিজ প্যারেন্টস। মানে জয়ন্ত মানে বুন্দি থেকেই চলে যাওয়ার ঠিক কিছু সময় আগেই ওর আঙ্কেল ইউরোপ থেকে রিটার্ন করেছিল। দ্য লিটিল ওল্ড ম্যান হ্যাড বিন বট ইন আ ভিলেজ ইন সুইজারল্যান্ড। সেই ওই ওল্ড ম্যানটাকে সে মানে ওর আঙ্কেল সুইজারল্যান্ডের একটা গ্রাম থেকে কিনে নিয়ে এসেছিল। দ্য ম্যান হু সোল্ড হিম হ্যাড জোকিংলি সেড টু জয়ন্তস আঙ্কেল, যে লোকটা জয়ন্তর আঙ্কেলের কাছে ওটা বিক্রি করেছিল ডলটা, সে তাকে মানে হাসতে হাসতে এরকম ইয়ার্কি মেরে বলেছিল, হি ইজ কল্ড ফ্রিটস, এর নাম হচ্ছে, ওকে ফ্রিজ বলে ডাকবেন, এর নাম হচ্ছে ফ্রিটস, ইউ মাস্ট কল হিম বাই দিস নেম, হি ওন্ট রেসপন্ড টু এনি আদার। ওকে এই নামেই ডাকতে হবে, ফ্রিটস নামেই ওকে ডাকতে হবে, নাহলে পরে ও কোনো রেসপন্ড করবে না, মানে এই নামে না ডাকলে ওকে রেসপন্ড করবে না। আমরা কি, আমাদের সবার একটা পার্টিকুলার নেম থাকে, আমাদেরকে ওই নামে ডাকা হলেই আমরা রেসপন্ড করি, ঠিক ওকেও ওই নামে না ডাকলে ও রেসপন্ড করবে না। তো দেখো এইবারে বুঝলাম যে আমাদের স্টোরি টাইটেলটা কি ছিল, ফ্রিটস। তো ফ্রিটস টাইটেলটা এইখান থেকে নেওয়া হয়েছে একটা ডলের ক্যারেক্টারকে বেস করে। দেন জয়ন্ত বলল, আই হ্যাড লট অফ টয়েস হোয়েন আই ওয়াজ স্মল, যে আমি যখন ছোটো ছিলাম তখন আমার কাছে অনেক খেলনা ছিল। মাই প্যারেন্টস গেভ মি প্র্যাকটিক্যালি এভরিথিং আই ওয়ান্টেড, পারহ্যাপস বিকজ আই ওয়াজ দেয়ার অনলি চাইল্ড। যে আমার বাবা মা আমি যা চাইতাম বাবা আমাকে সব কিছু দিত, বিকজ তাদের আমি একমাত্র সন্তান ছিলাম, হয়তো সেজন্য আমি সব কিছুই পেতাম, যা চাইতাম আমি তাই পেয়ে যেতাম। বাট ওয়ান্স আই হ্যাড ফ্রিটস আই ফরগট অল মাই আদার টয়েস, কিন্তু যখন আমি ফ্রিটসকে পেলাম আমি তখন অন্যান্য সমস্ত আমার খেলাগুলোকে ভুলে গেলাম। আই প্লেড অনলি উইথ হিম, আমি একমাত্র তখন তার সাথেই খেলতাম। আ টাইম কেম হোয়েন আই বিগ্যান টু স্পেন্ড আওয়ার্স জাস্ট টকিং টু হিম, মানে একটা সময় এরকম আসলো যখন আমি মানে ঘন্টা ধরে বসে বসে ওর সঙ্গে গল্প করতাম। আওয়ার কনভারসেশন হ্যাড টু বি ওয়ান সাইডেড অফকোর্স, বাট ফ্রিটস হ্যাড সাচ আ ফানি স্মাইল অন হিজ লিপস অ্যান্ড সাচ এ লুক ইন হিজ আইজ দ্যাট ইট সিমড টু মি অ্যাজ দো হি কুড আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড। মানে আমাদের কথাটা মানে কথোপকথনটা হয়তো এক সাইডেরই হতো, কিন্তু আমি শুধু বলতাম, ও তো আর বলতে পারতো না, আমি শুধু বলতাম। কিন্তু মানে অবশ্যই ফ্রিটসের মুখে একটা এত সুন্দর স্মাইল থাকতো দেখে, আর ওর চোখের মধ্যে এমন একটা লুক থাকতো দেখে মনে হতো কিছু আমার সমস্ত কথাগুলো বুঝতে পারছে, আমার প্রতিটা ওয়ার্ডও বুঝতে পারছে। Sometimes I wondered if he would actually converse with me if I could speak to him in German. মাঝে মাঝে আমার মনে হচ্ছে যদি আমার সঙ্গে ওর সঙ্গে জার্মানিতে কথা বলি, জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলি, তাহলে হয়তো আমার সঙ্গে কথাও বলতো। আমার এরকম মনে হচ্ছে যে হয়তো আমার ভাষায়ও কথা বলতে পারছে না, কিন্তু আমি ওর সঙ্গে জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলি তাহলে হয়তো আমার সঙ্গে কথাও বলতো। Now it seems like a childish fantasy, but at that time the whole thing was very real to me. যে হতে পারে এটা একটা ছোটোবেলার একটা ফ্যান্টাসি, কিন্তু ঠিক সেই সময়টা আমার কাছে এগুলো ভীষণ সত্যি মনে হতো, যে আমার সত্যি মনে হতো যে ও সত্যি আমার সঙ্গে হয়তো কথা বলতে পারতো যদি আমি ওর সাথে জার্মানিতে কথা বলতে পারতাম। মাই প্যারেন্টস ডিড ওয়ার্ন মি নট টু ওভারডু থিংস বাট আই লিসেন্ড টু নো ওয়ান। আমার প্যারেন্টস আমাকে বলেছিল যে, আমাকে সচেতন করেছিল যে কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করতে না, কিন্তু আমি কারোর কথাই শুনিনি। I had not yet been put in a school, so I had all the time in the world for fifth, মানে সেই সময় আমাকে কোনো স্কুলে ভর্তি করা হয়নি, সেই জন্য আমি আমার পুরো টাইমটা ফ্রিজের সাথেই স্পেন্ড করতাম। জয়ন্ত ফেল সাইলেন্ট, জয়ন্ত একটু চুপ হয়ে গেল। আই লুকড অ্যাট মাই ওয়াচ অ্যান্ড রিয়েলাইজড ইট ওয়াজ 9:30 PM। তখন আমি ঘড়ির দিকে তাকালাম, তাকিয়ে মানে বুঝতে পারলাম যে এখন 9:30 বাজে, 9:30 PM। ইট ওয়াজ ভেরি কোয়াইট আউটসাইড, মানে বাইরে ভীষণ শান্ত হয়ে গেছে চারিদিক, মানে চারিদিক পুরো নিস্তব্ধ, চুপচাপ। উই ওয়াজ সিটিং ইন দ্য ড্রয়িং রুম অফ দ্য সার্কিট হাউস, আমরা সার্কিট হাউসের ড্রয়িং রুমে বসেছিলাম।
অ্যান অয়েল ল্যাম্প বার্ন্ট ইন দ্য রুম। সেই ঘরে একটা অয়েল ল্যাম্প জ্বলছিল, মানে তেল দেওয়া, তেল দিয়ে জ্বলানো হয় সেই ল্যাম্প। আই আস্কড হোয়াট হ্যাপেন টু দ্য ডল। তখন আমি জিজ্ঞাসা করলাম যে সেই ডলটার কি হলো। জয়ন্ত ওয়াজ স্টিল ডিপ ইন থট। জয়ন্ত তখনও গভীর চিন্তায় মগ্ন। His answer to my question came so late that by that time I had started to think that he had not heard me at all. মানে ও এত পরে আমাকে উত্তর করলো যে আমি ভাবলাম যে হয়তো আমার কথাটা শুনতেই পাইনি, সেই জন্য উত্তর করছে না, কিন্তু অনেকক্ষণ পরে ও আমাকে উত্তর করলো। I had brought it to Bundi. It was destroyed here. আমি ওকে বুন্দিতে নিয়ে এসেছিলাম, সেই ডলটাকে আমি বুন্দিতে নিয়ে এসেছিলাম, কিন্তু এখানেই ওটা নষ্ট হয়ে গেছিলো। Destroyed how? Destroy নষ্ট হলো কীভাবে? জয়ন্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। উই আর সিটিং আউট অন দ্য লন হ্যাভিং টি। আমরা, ও তখন গল্পটা বলছে যে কীভাবে ওর ডলটা ডিস্ট্রয় হলো। তো আমরা চা খাওয়ার সময় লনে বাইরে বারান্দায় বসেছিলাম। আই হ্যাড কেপ দ্য ডল বাই মাই সাইড অন দ্য গ্রাস। আমি ঠিক আমার পাশের ঘাসের ওপরে ডলটাকে রেখেছিলাম। আই ওয়াজ নট রিয়েলি ওল্ড এনাফ টু হ্যাভ টি, বাট আই ইনসিস্টেড, অ্যান্ড ইন দ্য প্রসেস দ্য কাপ tilted and some of the hot tea fell on my pants. সেই সময় আমি অতটা বড় হয়নি যে আমি চা খেতে অভ্যস্ত হবো, কিন্তু আমি খুব জোর জোরাজুরি করে বাবা আমাকে একটু চা দিয়েছিল কাপে করে, কিন্তু ওটা খেতে গিয়ে ওটা খেতে চাটা ড্রিঙ্ক করতে গিয়ে একটুখানি চা আমার প্যান্টের উপর পড়ে গেছিল। আই র্যান ইনসাইড টু চেঞ্জ অ্যান্ড কেম ব্যাক টু ফাইন্ড দ্যাট ফ্রিজ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। তখন আমি দৌড়ে ভেতরে গেছিলাম চেঞ্জ করতে, এবং ফিরে এসে দেখি যে ফ্রিজ ওখান থেকে নেই। ফ্রিজ অদৃশ্য হয়ে গেছে, ওখান থেকে ও ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে। I looked around and found quite soon that a couple of stray dogs were having a nice tug of war with Fritz. আমি তখন চারিদিকে দেখতে লাগলাম যে কোথায় গেল। তখন আমি দেখলাম কিছুক্ষণ পরেই দেখলাম যে কতগুলো রাস্তার কুকুর ওই ফ্রিজকে নিয়ে টানাটানি করছে, ওরা টাগ অফ ওয়ার খেলছে ওকে নিয়ে, ফ্রিজকে মুখে নিয়ে ওরা টানা হেঁচড়া করছে। Although he didn't actually come apart, his face was battered beyond recognition and his clothes were torn. যদিও ও ছিঁড়ে যায়নি, অ্যাপার্ট দুটো ভাগে ভাগ হয়ে যায়নি, কিন্তু ওর মুখটা ভীষণভাবে ব্যাটার্ড হয়ে গেছিলো, মুখটা পুরো ওকে চেনা যাচ্ছিল না, মুখটা এমনভাবে এসে হয়েছে, ওরা এমনভাবে ওটাকে নিয়ে টানা হাসড়া করেছে, ওর মুখটা পুরো খারাপ হয়ে গেছিলো ফেসটা, এবং ওকে তখন আর চেনা যাচ্ছিল না, এবং ও জামা কাপড়গুলোও ছিঁড়ে গেছিলো। ইন আদার ওয়ার্ডস, ফ্রিজ ডিড নট এক্সিস্ট ফর মি এনিমোর, হি ওয়াজ ডেড। অন্য কথায় বলতে গেলে যে ফ্রিজ তখন আমার জন্য আর এক্সিস্ট করছিল না, ও মারা গেছিল, হি ওয়াজ ডেড। অ্যান্ড দেন জয়ন্ত স্টোরি ইন্ট্রিক্ট মি। এবং তারপর কী হলো, জয়ন্ত গল্পটা আমাকে ভীষণ ইন্ট্রিক্ট করলো, একটা আমি সাসপেন্সে পড়ে গেলাম যে আমি কী হলো, তারপরে কী হলো, এইভাবে নেক্সট স্টোরিটা এইভাবে আরও এটা কন্টিনিউ করবে। তো আমি নেক্সট এটা যে পার্ট 2টা হবে, আমি নেক্সট ভিডিওতে আসবো, সেখানে আমি পার্ট 2টা এক্সপ্লেন করবো। আজকে আমি এখানেই এন্ড করছি। নাও স্টুডেন্টস, my viewers, my friends, please like and subscribe my channel for more videos. Okay, bye today, good night.